আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যখন হিসাব বিজ্ঞানের আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করি তখন এই যে রেওয়া মিলে যদি এই ধরনের তথ্য থাকে, এইখানে 10% বিনিয়োগ 1/1/2020 অঙ্ক 2020 সালের 60,000 টাকা বিনিয়োগ। আবার বিনিয়োগের সুদ এখানে রেওয়া মিলের মধ্যে দেওয়া আছে 5,000। তো এই ক্ষেত্রে কীভাবে আমরা লিখব ভালো করে লক্ষ্য করি। এখানে তিনটা বিষয়, একটা হচ্ছে তারিখ, আরেকটা হচ্ছে বিনিয়োগ, আরেকটা হচ্ছে বিনিয়োগের সুদ। তিনটা বিষয় মাথায় রেখে আমাদের অঙ্ক করতে হবে। 60,000 টাকার উপর 10% হিসেব করলে 6,000 টাকা হয়। আর এখানে যেহেতু 1/1 তারিখ দেওয়া আছে, সেজন্য পূর্ণ বছরে 6,000 টাকা পার্সেন্টেজ কেটে যেটা হয় 6,000 টাকা, এই 6,000 টাকা বিনিয়োগের সুদ হিসাব করতে হবে। কিন্তু রেওয়া মিলে দেওয়া আছে 5,000 টাকা। এটার অর্থ হচ্ছে ওই যে মোট পার্সেন্টেজ কেটে 6,000 হচ্ছে, তার মধ্যে 5,000 টাকা আমরা আগে পেয়েছি। তাহলে মোট হিসেব করে হলো 6,000, পেয়েছি 5,000, অর্থাৎ এখানে বাকি আছে কিন্তু 1,000 টাকা। তাহলে কীভাবে হিসেব করব লক্ষ্য করি। প্রথমত এই সমন্বয়টা সমাধানের জন্য বিশদায় বিবরণীর অপরিচালনা আয় যেখানে লিখব বা অন্যান্য আয় যেখানে লিখব, সেইখানে বিনিয়োগের সুদ লিখতে হবে। কত টাকা লিখব? রেওয়া মিলে যেটি দেওয়া আছে 5,000, ওইটা আগে লিখব। রেওয়া মিলে যে 5,000 দেওয়া আছে, ওই 5,000 ওই যে বিশদায় বিবরণীতে অপরিচালনা আয়ের মধ্যে আগে লিখব। লেখার পরে এই যে রেওয়া মিলে যেটি দেওয়া ছিল সেটি লিখলাম। এবার 6,000 টাকার 10% হিসেব করে হচ্ছে 60,000 টাকার 10% হিসেব করে হচ্ছে 6,000 টাকা। আর এখানে দেওয়া আছে 5,000। তাহলে বকেয়া কত? 1,000 টাকা বকেয়া বা প্রাপ্য। সেজন্য আমরা এখানে যোগ প্রাপ্য সুদ 1,000 টাকা লিখব। এখন এই 1,000 টাকা কীভাবে হলো আরেকবার বলছি, লক্ষ্য করি। 60,000 টাকার 10% হিসেব করে 6,000 টাকা হয়, আর এখানে দেওয়া আছে 5,000। তার মানে 1,000 টাকা এখনও বাকি আছে। আয় বকেয়া থাকলে প্রাপ্য হিসেবে লিখতে হয়, তাই আমরা লিখেছি প্রাপ্য সুদ। এবার 5,000 আর 1,000 যোগ করে 6,000 হয়, এখানে লিখব। এখন একটা বিষয়, সেটি হচ্ছে এই যে প্রাপ্য সুদ 1,000 টাকা, এটা কিন্তু আবার চলতি সম্পদ। এই 5,000 টাকা একবার বসবে, এখানে লিখেছি। কিন্তু এই যে 1,000 টাকা নতুন যোগ করলাম অতিরিক্ত, এই 1,000 টাকা আর একবার বসবে সম্পদ পাশে। আর্থিক অবস্থার বিবরণীর এই বিনিয়োগ আগে লিখব 60,000 টাকা। এখানে যে বিনিয়োগ দেওয়া ছিল সেই বিনিয়োগটা, এখন বিনিয়োগের সাথে কিন্তু বিনিয়োগের সুদ যোগ হয় না, কারণ বিনিয়োগটা মধ্যমেয়াদী বা বিনিয়োগ অংশে বসে, আর বিনিয়োগের সুদটা চলতি সম্পদের মধ্যে বসে। তাই চলতি সম্পদের মধ্যে প্রাপ্য বিনিয়োগের সুদ বলে এই 1,000 টাকা লিখব। ভালো করে লক্ষ্য করি, অনেক শিক্ষার্থী এটা কমন মিস্টেক করে। বিশেষ করে রেওয়া মিলের মধ্যে বিনিয়োগ আছে, বিনিয়োগের সুদও আছে। তাহলে কীভাবে হিসেব করব? প্রথমে এই 5,000 টাকা লিখব, তার সাথে বকেয়াটা যোগ করব। বকেয়ার নাম প্রাপ্য, আয় যেহেতু বকেয়া আছে তাই প্রাপ্য বলে বকেয়াটা যোগ করব। এবং এই প্রাপ্য বিনিয়োগের সুদ 1,000, যেহেতু সমন্বয়, এটা সাইলেন্ট সমন্বয়, আর একবার বসবে, সেটা হচ্ছে চলতি সম্পদ পাশে। অর্থাৎ বিনিয়োগের সুদ রেওয়া মিলে যেটি দেওয়া ছিল সেটা আমরা একবার লিখেছি অপরিচালনা আয়ের মধ্যে। আবার বিনিয়োগ নামে রেওয়া মিলে যে 60,000 টাকা ছিল সেটাও একবার লিখেছি আর্থিক অবস্থার বিবরণীর বিনিয়োগের মধ্যে। আর পার্সেন্ট হিসেব করে যে 1,000 টাকা অতিরিক্ত বকেয়া আছে, সেই 1,000 টাকা যেহেতু সমন্বয় দুই জায়গায় বসে, তাই একবার আমরা এর সাথে যোগ করেছি, আরেকবার চলতি সম্পদ পাশে বসাইছি আর্থিক অবস্থার বিবরণীতে, কারণ এই 1,000 টাকা দুইবার ব্যবহার হবে, এটি হচ্ছে সমন্বয়। এইভাবে আমরা রেওয়া মিলের মধ্যে বিনিয়োগের পার্সেন্টেজ আছে এবং বিনিয়োগের সুদও আছে, এই ধরনের আইটেমের সমাধান করতে পারি। এক্ষেত্রে একটা বিষয় খেয়াল রাখতে হবে, পার্সেন্টেজ কেটে মোট হচ্ছে 6,000, দেয়া আছে 5,000, তাহলে আরও 1,000 টাকা বাকি আছে। সেই 1,000 টাকা আমরা এর সাথে যোগ করে মোট 6,000 তৈরি করতে হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি অল্প অল্প করে 2-1 মিনিটে আলোচনা করার চেষ্টা করছি শিক্ষার্থীদের অনুরোধে, একটা একটা করে আইটেম। তো পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।